শান্তিনিকেতন বোলপুরের দ্বিতীয় পর্বে তোমাদেরকে অনেক স্বাগত জানাই। আচ্ছা, ঘড়িতে এখন বাজে প্রায় 7:30। এখন কিন্তু আমরা রেডি হয়ে গেছি চান টান করে, কারণ এখন আমরা সাইট সিনের জন্য বেরিয়ে যাব। আর আজকেই কিন্তু ভারত সেবাশ্রমে আমাদের শেষ দিন, মানে আজকে আমরা চেক আউট করবো। আমাদের দুপুরে ট্রেন রয়েছে। এইটা কিন্তু আমাদের রুমের ব্যালকনি, আর এই ব্যালকনিতে দাঁড়িয়ে ভিউটা তো তোমাদের সাথে শেয়ারই করলাম। এখানে সকাল সকাল দাঁড়ালে ব্যালকনিতে সত্যিই খুব ভালো লাগছে। চারদিকে যতই তাকাচ্ছি শুধু সবুজ মাঠ আর সবুজ মাঠ। আর এই জায়গাগুলো তোমাদের যেমন দেখালাম, এই জায়গাগুলোই কিন্তু ভারত সেবাশ্রমের নিজস্ব চাষাবাদী হয়েছে। তো সত্যি খুব ভালো লাগছে। খানিকটা সময় উপভোগ করছি। টোটো এলে তারপর আমরা সাইট সিনের জন্য বেরোবো। আমাদের ভারত সেবাশ্রম কেমন লাগলো আমাদেরকে কিন্তু প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবে না। ভারত সেবাশ্রমে আশা করি সমস্ত কিছুই তথ্য তোমাদের সামনে তুলে ধরতে পেরেছি। তোমরা যদি বোলপুর এসে ভারত সেবাশ্রমে থাকো তাহলে তোমাদের আশা করি খুব একটা খারাপ লাগবে না। তো চলো, সাইট সিনের জন্য এখন বেরোতে হবে। তো চলো বেরোনো যাক। আচ্ছা, ভিডিও শুরুর আগে একটা কথা তোমাদের বলে রাখি যে যারা এখনও পর্যন্ত বোলপুর শান্তিনিকেতনের ফার্স্ট পার্টটা দেখোনি তারা কিন্তু আগে বোলপুর শান্তিনিকেতনের ফার্স্ট পার্টটা দেখে তারপরেই কিন্তু এই ভিডিওতে এসো। বোলপুরের ফার্স্ট পার্টটা তোমরা আই বাটনে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিতে পারো। তোমাদের শান্তিনিকেতন আসতে কত খরচ পড়বে তার মোটামুটি একটা বাজেট আমি শেষে দিয়ে দেবো, তাই ভিডিওটাকে স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ করছি। আমরা টোটো আসা পর্যন্ত শেষ পাড়ের মতো ভারত সেবাশ্রমের এই সুন্দর পরিবেশটা উপভোগ করছিলাম। এটা ভারত সেবাশ্রমের পিছনের ব্যালকনি থেকে ভিউ। এখন আমরা চলেছি কঙ্খালীতলার উদ্দেশ্যে। এটা হলো প্রান্তিক স্টেশন। এখান থেকে সোনাঝুরির হাট আর কঙ্খালীতলা দুটোই কাছে পড়ে। এটা বোলপুর শান্তিনিকেতনের কেন্দ্রীয় বিদ্যালয়, আর এখন স্কুলে প্রেয়ার চলছে। এখানে জাস্ট ভিউটা দেখো, দেখেই মন ভরে যায়। শহরের কংক্রিটের জঙ্গল থেকে বেরিয়ে এরকম পরিবেশে দুদিন কাটালেই মন আর শরীর দুই একসাথেই ভালো হয়ে যাবে। আমরা কঙ্খালীতলা পৌঁছে গেছি। এটাই কঙ্খালীতলার গেট। এই রাস্তা ধরেই আমাদের ভিতরে যেতে হবে। এটা কঙ্খালীতলার গ্রাম পঞ্চায়েত। মাকে পুজো দিতে চাইলে এই দোকানগুলি থেকে তোমরা পুজোর সামগ্রী নিয়ে নিতে পারো। এরকম শাড়ি দিয়ে দুপাশেই দোকান রয়েছে। যেমনটা দেখলে আমরা এখন রয়েছি কঙ্খালীতলায়। কঙ্খালীতলায় এই দিদির কাছ থেকে আমরা সমস্ত সামগ্রী এখন আমরা মাকে পুজো দেবো। চলো মায়ের কাছে যাওয়া যায়। আমাদের পুজোর সামগ্রী নেওয়া হয়ে গেছে, এখন আমরা পুজো দিতে যাচ্ছি। এই হচ্ছে কঙ্খালীতলার মন্দির চত্বর। এবার এই কঙ্খালীতলা সম্পর্কে তোমাদের কিছু ইনফরমেশন দিই। এই কঙ্খালীতলার মন্দিরটি অবস্থিত কোপাই নদীর পাড়ে, আর এটা বোলপুর শান্তিনিকেতনের নর্থ ইস্ট পার্ট।
এটি সতীমায়ের 51 সতীপীঠের মধ্যে একটি। এখানে সতীমায়ের কাঁখাল মানে কোমরের অংশ পড়েছিল, আর এটি হলো 51 সতীপীঠের শেষ পীঠ। এই হচ্ছে বলিস্থান। এখানে মাকে চিত্রপটেই পুজো করা হয়, এখানে কোনো ধরনের মূর্তি নেই। এই হলো সেই সতীকুণ্ড, যেখানে কথিত আছে এখানেই মায়ের কাঁখাল মানে কোমরের অংশ রয়েছে। এখানে বলা হয় এই কুণ্ডের জল কখনো শুকোয় না, আর এই জলে নামাও নিষেধ রয়েছে। সামনে এই ঘরটি হলো ভোগের রান্নার ঘর। কঙ্কালীতলা চারিদিকটা একটু ঘুরে দেখে নিচ্ছিলাম। হাতে সময় কম থাকার কারণে আমরা এখানকার কোপাই নদীটা ঘুরে দেখতে পারিনি। কঙ্কালীতলার ঠিক পাশেই রয়েছে মহাদেবের একটি মন্দির। টোটোর দাদার কাছ থেকে জানলাম এটি নতুন তৈরি করা হয়েছে। আমরা এখন কঙ্কালীতলার পাশেই মানে যে শিব মন্দিরটা তোমাদেরকে দেখালাম সেই শিব মন্দিরেই একটা রেস্টুরেন্ট থেকে আমরা ব্রেকফাস্টটা সেরে নেবো। তো ব্রেকফাস্টে এখানে লুচি আর তরকারি আছে। তো চলো ব্রেকফাস্ট সেরে তাড়াতাড়ি আবার বেরোতে হবে। কঙ্কালীতলা ঘোরা শেষ করে আমরা এখন চলেছি সুরুল রাজবাড়ির দিকে। চারিদিকে শাল সেগুনের জঙ্গল। সত্যি শান্তিনিকেতন বারবার আসার মতোই একটি জায়গা। বর্তমানে আমরা রয়েছি সুরুল রাজবাড়িতে, যে সুরুল রাজবাড়ি কিন্তু সুরুল সরকার বাড়িও নামে পরিচিত। আচ্ছা, এই রাজবাড়ি কিন্তু 250 বছরের পুরনো, আর এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1750 খ্রিস্টাব্দে। এই সুরুল রাজবাড়িতে কিন্তু খুব বড় করে দুর্গাপুজো হয়। আমার পিছনেই দেখতে পাচ্ছ, এখানে কিন্তু মা দুর্গার বেদি রয়েছে। এখানে কিন্তু দুর্গাপুজোর সময় খুব বড় করে দুর্গাপুজো হয়। আমরা সুরুল রাজবাড়িতে পেয়ে গেছিলাম এই বোনকে, আর ওর গানের গলা কিন্তু খুবই সুন্দর, যেটা তোমরা এই ভিডিওতেই দেখতে পাবে। নাম বলো। আমার নাম শরণ্যা সাহা চৌধুরী। আর কিসে পড়ো? 8। বাহ। ও কি রূপ দেখি নয়ন মুদিয়ালো, শ্যামঙ্গে যায় হেলিয়া আছেন, শ্যামঙ্গে যায় হেলিয়ালো, শ্যামঙ্গে যায় হেলিয়া। ও কি রূপ দেখি নয়ন, ও কি রূপ দেখি নয়ন মুদিয়ালো, শ্যামঙ্গে যায় হেলিয়া আছেন, শ্যামঙ্গে যায় হেলিয়ালো, শ্যামঙ্গে যায় হেলিয়া। কালার বাসি ঘরে গান, রাধা রাধা বলে না, কালার বাসি ঘরে গান, রাধা রাধা বলে না, রাধা বলে কি বানাম, রাধা বলে কি বানাম, কে গাহে অন্তরে গো, শ্যামঙ্গে রায় হেলিয়া আছেন, শ্যামঙ্গে রায় হেলিয়ালো, শ্যামঙ্গে রায় হেলিয়া আছেন, শ্যামঙ্গে রায় হেলিয়ালো, শ্যামঙ্গে। 1
বাহ, খুব সুন্দর। তো তোমরা তো দেখতেই পেলে একটা ছোট্ট বোন কিন্তু খুব মিষ্টি সুরে গান গাইলো, গান গেয়ে আমাদেরকে শোনালো। আর ওর গান এই রাজবাড়িতে যেন ভরে উঠেছিল, রাজবাড়ির সঙ্গে, রাজবাড়ির পরিবেশের সঙ্গে ওর গান যেন এক হয়ে যাচ্ছিল। তো তোমাদের এই রাজবাড়ি তো আমরা ঘুরে দেখালাম, তোমাদের এই রাজবাড়ি কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না। ও কি রূপ দেখি নয়ন মুদিয়ালো, শ্যামঙ্গে রায় হেলিয়া আছেন, শ্যামঙ্গে রায় হেলিয়ালো, শ্যামঙ্গে রায় হেলিয়া। ও কি রূপ দেখি নয়ন, ও কি রূপ দেখি নয়ন মুদিয়ালো, শ্যামঙ্গে রায় হেলিয়া। তোমরা এখন যে জায়গাটা দেখছো এটা কিন্তু ছোট বাড়ি, ছোট বাড়িতে কিন্তু এভাবে দুর্গাপুজো হয়, এরকম বড় দালানে। আচ্ছা, শুরুর রাজবাড়ি তো হলো, তো চলো যাওয়া যাক এবার সৃজনী শিল্পগ্রামে। এখন আমরা রয়েছি সৃজনী শিল্পগ্রাম গেটের সামনে। এখানে কত কিসের জন্য ফি দিতে হয় তোমাদের সামনে সেটা তুলে ধরলাম, তোমরা ভিডিওটি পজ করে দেখে নিতে পারো। কাটে না রে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। এটা সৃজনী শিল্পগ্রামের একটি মঞ্চ যেখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠান কিন্তু পারফর্ম করা হয়। তোমরা যেমন দেখলে আমরা বর্তমানে রয়েছি সৃজনী শিল্পগ্রামে। এই সৃজনী শিল্পগ্রাম কিন্তু 26 বিঘা জমির ওপর অবস্থিত, আর এখানে প্রত্যেক সপ্তাহে 15,000-এর কাছাকাছি ট্যুরিস্ট ভিজিট করে। এখানে বিভিন্ন রাজ্যের কিন্তু নিদর্শন আছে, যেমন মণিপুর, উড়িষ্যা, সিকিম, ওয়েস্ট বেঙ্গল, আন্দামান নিকোবর আইল্যান্ড, আরও নানান রাজ্যের। এই সৃজনী শিল্পগ্রাম ইউনিভার্সিটির খুব কাছেই অবস্থিত। আচ্ছা, এখানে কিন্তু জনপ্রতি 20 টাকা করে টিকিট আছে, তোমরা টিকিটের নিয়মাবলীগুলো দেখে নেবে প্লিজ একটু পজ করে। সৃজনী শিল্পগ্রাম কিন্তু সকাল 9:40 থেকে বিকালবেলা 5টা অবধি খোলা থাকে। চলো এবার তোমাদের সৃজনী শিল্পগ্রাম ঘুরিয়ে দেখানো যাক। গেল কি গান গেয়ে ওই সারে সারে, প্রভাতের প্রতীক সবে এলো কি কলরবে, গেল কি গান গেয়ে ওই সারে সারে, বুঝি ওই ফুল ফুটেছে, সুর উঠেছে অরুণ বিনা তারে তারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ও বন্ধু আমার না পেয়ে তোমার দেখা, একা একা দিন যে আমায় কাটে না রে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ভেঙে। সৃজনী শিল্পগ্রাম মানেই হলো শিল্পের বাহার, শিল্পের সম্ভার। এই চারিদিকে যে এত এত শিল্প, কোনটা ছেড়ে যে কোনটা নেবো সেটা সত্যি বুঝতে পারছি না। আর এখানটা সত্যি খুব অপূর্ব জায়গা একটা, চারিদিকে তুমি যেদিকেই তাকাবে সেদিকেই দেখতে পাবে বিভিন্ন রকম শিল্পীরা তাদের আর্টকে এখানে তুলে ধরেছে। প্রেম যমুনায় নাইতে যাবি, আহা ও গো রাধে, প্রেম যমুনায় নাইতে
সাগরে সাঁতার। দেখো এখানে এই শিল্পটিকে করা হয়েছে তাঁতি, একজন তাঁতি কিন্তু তাঁত মেশিনে তাঁত বুনছে। এইটা কিন্তু কুটুম কাটাম নামে পরিচিত। পড়ে থাকা গাছের টুকরা দিয়ে অবনীন্দ্রনাথ ঠাকুর কিন্তু এই কুটুম কাটাম তৈরি করেছিলেন। এখানে কুটুম কাটামের পুরো ডিটেলস দেওয়া আছে, তোমরা চাইলে পজ করে করে নিতে পারো। আচ্ছা, সৃজনী শিল্পগ্রামেও কিন্তু একটা ছোটোখাটো হাট বসে সোনাঝুরি হাটের মতো। এখানের দোকানগুলিতেও অনেক ভালো ভালো জিনিস রয়েছে। তো তোমরা সৃজনী শিল্পগ্রাম এলে অবশ্যই এখান থেকে কেনাকাটি করতে পারো। তো এই দিদির কাছ থেকে আমি একটা খুব সুন্দর কলমকারী ডিজাইনের পার্স নিয়েছি। এটা আমার মায়ের জন্য নিয়েছি। এখানে কিন্তু কবিগুরু রবীন্দ্রনাথের ছবিও আছে। তোমরা কিন্তু সৃজনী শিল্পগ্রামে এলে অবশ্যই এই দিদির কাছ থেকে একটা কিছু নিয়ে পার্স নিয়ে যাবে। इशाराय कोई भी कथा गोठे माठे इशारा इशाराय कोई भी कथा गोठे माठे और देखिছি যেন কেউ না শুনে কেউ না বোঝে কেউ না জানে কিছুদিন মনে মনে আহা কিছুদিন মনে মনে যত্ন করে ধনী শ্যামের পীড়িত রাগ গোপনে কিছুদিন মনে মনে। সৃজনী শিল্পগ্রামে এই বাউল গান যদি না শুনে থাকো তাহলে কিন্তু তোমাদের বোলপুর ভ্রমণ সম্পূর্ণ হবে না। সৃজনী গ্রামের স্পেশালিটি হলো কিন্তু এই বাউল গান। আমাদের কিন্তু এই ফোক গান মানে বাউল গানকে আমাদের কিন্তু সারা জীবনই বাঁচিয়ে রাখার চেষ্টা করতে হবে, তবেই কিন্তু আমাদের প্রথা আমাদের আভিজাত্য বজায় থাকবে। তো চলো দেখতে থাকো পুরো ব্লগটা। একটা নতুন গান শোনাচ্ছি, এই গানটা হয়তো ক্যাসেট হয়নি এখনো কোথাও। তো আমাদের বিভিন্ন গান আমি চটকর করি না, যাই হোক ওইটা আমি শোনাচ্ছি একটা আমাদের হাতেলি শুনে। আম বাগানের মাথাতে আম বাগানের মাথাতে ডাবুক ডাকে সাজে। চলো বাউল গান শুনতে শুনতে এবার তোমাদের দেখানো যাক এখানে কোন কোন রাজ্যের নিদর্শন রয়েছে। আমি চলে যাব মা বাপের গান
আমি তোর মনে মনে দেব না, তোর সঙ্গে আর যাব না। তোর মনে মনে দেব না, তোর সঙ্গে আর যাব না। আমি চলে যাব মা বাপের গাঁরে মনোয়া, আমি চলে যাব মা বাপের গাঁ। আম বাগানের মাথাতে ডাবুক ডাকে সাজেতে, আরে কোকিল গুলো দিচ্ছে সুদূরা রে বন্ধুয়া। আমি চলে যাব মা বাপের গাঁ। আমি তোর মনে মনে দেব না, তোর সঙ্গে আর যাব না। তোর মনে মনে দেব না, তোর সঙ্গে আর যাব না। চলে যাব মা বাপের গাঁ। শাল বাগানের বনেতে শাল বাগানের বনেতে রাঙা মাটির ধুলাতে, শাল বাগানের বনেতে রাঙা মাটির ধুলাতে আমি মহুয়া মদ খেয়ে করবো গান বন্ধুয়া। আমি চলে যাব মা বাপের গান। আমি তোর মনে মনে দেব না, তোর সঙ্গে আর যাব না। তোর মনে মনে দেব না, তোর সঙ্গে আর যাব না। চলে যাব মা বাপের গান। আরে মুইকে যখন ঘরে আলি, আরে মধুর সুরে কথা কইলি। মুইকে যখন ঘরে আলি, মুইকে যখন ঘরে আলি, তুই মধুর সুরে কথা কইলি। আরে বলেছিলি সোনা দিয়ে ভরিয়ে দিবি গারে বন্ধুয়া। এখন কেন তুমি যাবে গা, এই এখন কেন তুমি যাবে গা রে মনোয়া। এখন কেন তুমি যাবে গা। আমি তোর মনে মনে দেব না, তোর সঙ্গে আর যাব না। তোর মনে মনে দেব না, তোর সঙ্গে আর যাব না। চলে যাব মা বাপের গাঁরে মনোয়া। আমি চলে যাব মা বাপের গাঁ। আমি চলে যাব মা বাপের গাঁ। নাতে তোমার দেখা একা একা দিন যে আমায় কাটে না রে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। ও বন্ধু আমায়, ও বন্ধু আমায়। আহা বুঝিও এ রাত পুহালো, বুঝিও এ রবির আলো। আবাসে দেখা দিল গগন পারে, আবাসে দেখা দিল গগন পারে। সম্মুখে হেরি পথ, তোমার কি রথ পৌঁছাবে না মোর দুয়ারে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। ও বন্ধু আমায়। আকাশের যত তারা চেয়ে রয় নিমে সারা, বসে রয় রাত কুবাতের পথের ধারে। তোমার ওই দেখা পেলে, তোমার ওই দেখা পেলে সকল ফেলে ডুববে আলো পারা পারে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। ও বন্ধু আমার। ও বাতের প্রতীক সবে এলো কি কলরবে, গেল কি গান গেয়ে ওই সারে সারে। ও ভাতের প্রতীক সবে এলো কি
কলরবে গেল কি গান গেয়ে ওই সারে সারে বুঝি ওই ফুল ফুটেছে সুর উঠেছে অরুণ বিনা তারে তারে ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে ও বন্ধু আমার না পেয়ে তোমার দেখা একা একা দিন যে আমায় কাটে না রে ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। এটি বিশ্বভারতী ইউনিভার্সিটির সঙ্গীত ভবন। আর এই হলো সেই বিখ্যাত ছাতিমতলা। এটি হলো ব্রাহ্ম সমাজের প্রেয়ার রুম। এটি বুধবার খোলা হয়। এই হলো সেই বিখ্যাত 3 পাহাড়। তোমরা কিশোরালয়ের যে ছবিটা দেখে থাকবে এটাই সেই বটগাছটা। এখানেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী বসবাস করতেন। আচ্ছা, ভিডিওর প্রথমেই যেমনটা আমরা বলেছিলাম বোলপুর আসতে গেলে কত কী খরচ পড়বে মোটামুটি একটা বাজেট আমরা তোমাদের সাথে শেয়ার করে দেবো। প্রথমেই আসা যাক ট্রেনের টিকিটের উপরে। ট্রেনের টিকিট তোমাদের ভাড়া পড়বে মোটামুটি 80 থেকে 85 টাকার কাছাকাছি নর্মাল রিজার্ভেশনে। আর যদি তোমরা এসি রিজার্ভেশনে আসতে চাও তাহলে কিন্তু সেখানে তোমাদের খরচ পড়বে 300 থেকে 350 টাকার কাছাকাছি। আর যদি ভিস্টাডোম কোচে আসতে চাও তাহলে কিন্তু 800 থেকে 850 টাকার কাছাকাছি। আচ্ছা, এবার আসা যাক হোটেল খরচা বা রুম খরচার উপরে। এখানে আমরা বলে রাখি আমরা কিন্তু কোনো ধরনের রুম বুক করে আসিনি, আমরা এসেছিলাম উইদাউট বুকিংয়ে। তো এখানে আমরা প্রথমেই ভারত সেবাশ্রমে এসেছিলাম। তো ভারত সেবাশ্রমে আমাদের রুমের ভাড়া পড়েছিল মোটামুটি 700 টাকার কাছাকাছি এবং এসি রুমের ভাড়া পড়বে প্রায় 1000 টাকার কাছাকাছি। আচ্ছা, এবার আসা যাক খাওয়ার খরচায়। আচ্ছা, খাওয়ার খরচাতে আসতে গেলে প্রথমে আসতে হবে ব্রেকফাস্টে আমরা সেরেছিলাম কঙ্খালীতলাতে। তোমরা যে কোনো জায়গায় ব্রেকফাস্টটা সেরে নিতে পারো। আমরা ব্রেকফাস্টে নিয়েছিলাম লুচি আর তরকারি, যেখানে আমাদের পার প্লেট পড়েছিল 30 টাকার কাছাকাছি। আর এখানে ছিল 5টা লুচি এবং তরকারি। আর আমরা চাও নিয়েছিলাম তার সাথে সাথে। আর আমাদের এই চায়ের খরচা পড়েছিল 10 টাকার কাছাকাছি 1 কাপ। আচ্ছা, এবার আসা যাক লাঞ্চের খরচায়। লাঞ্চটা আমরা সেরেছিলাম বনবিথিতে। আচ্ছা, বনবিথিতে আমরা কি কি নিয়েছিলাম লাঞ্চে সেটা আমরা আগেই শেয়ার করেছি। তো সেই খরচা অনুযায়ী আমাদের টোটাল বিল হয়েছিল দুজনে 630 টাকা। এবার তোমরা যদি মেনুতে বিভিন্ন জিনিস অ্যাড করতে চাও সেগুলোর প্রাইস চার্টও কিন্তু আমরা শেয়ার করেছিলাম, আরও একবার শেয়ার করে দিলাম, তোমরা দেখে নিতে পারো। আচ্ছা, এবার আসা যাক ডিনারের খরচায়। যেহেতু আমরা ভারত সেবাশ্রমে ছিলাম, তো ভারত সেবাশ্রমের আশেপাশে কিন্তু খুব একটা রেস্টুরেন্ট কিন্তু নেই। তো ডিনারটা আমরা সেরেছিলাম ভারত সেবাশ্রম থেকেই। ভারত সেবাশ্রমে আমাদের ডিনারের খরচা মানে পার প্লেট পড়েছিল আমাদের 60 টাকা, যেখানে আমাদের দেওয়া হয়েছিল ভাত, ডাল, একটা নিরামিষ তরকারি এবং সাথে দুধ। তো তোমরা মোটামুটি এটা দেখে বুঝতে পারবে যে আমাদের কত কি খরচা পড়েছে। এই দাদার কাছে সঙ্গেই কিন্তু আমরা পুরো বোলপুর ঘুরেছি, যতগুলো জায়গায় গেছি দাদার সাথেই গেছি আর খুব ভালোভাবে ঘুরিয়েছি। একবারও মনে হয়নি যে পর কেউ, আমার সত্যি সত্যি নিজের দাদার মতনই মনে হয়েছে এবং অত্যন্ত বাজেট ফ্রেন্ডলি। তো ঘুরতে পারবে এই দাদার সাথে। আমি ডেসক্রিপশনে নিচে ফোন নাম্বারটা দাদা দিয়ে দেবো, তোমরা কিন্তু বোলপুর আসলে দাদার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমাদের বোলপুর শান্তিনিকেতনের সিরিজ এখানেই শেষ হচ্ছে। যদি তোমাদের এই সিরিজটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 যারা নতুন বন্ধুরা রয়েছে তারা প্লিজ এবার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আর যারা পুরনো বন্ধুরা রয়েছে তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও যে তোমাদের এই সিরিজটা কেমন লাগলো। আর খুব তাড়াতাড়ি একটা নতুন সারপ্রাইজ আসতে চলেছে তোমাদের জন্য, যেটা পাখি সিরিজে ওয়েট করছে তোমাদের জন্য। তো চলো, দেখা হচ্ছে আবার নতুন একটা পাখি সিরিজে। তো ততক্ষণের জন্য টাটা।